নূর বিবি নামক একজন বোন ঘটনাটা আমাদের শেয়ার করেছেন। নূর জানায় ওর জীবনের ঘটনাটা যেন আমি আমার ইউটিউব চ্যানেলে সবার সাথে শেয়ার করি। ওর সাথে বিগত 8 বছর ধরে কী ঘটেছিল, কেন ঘটেছিল, কোথা থেকে শুরু হয়েছিল নূরের সাথে এরকম একটা রোমহর্ষক ভৌতিক অভিজ্ঞতা, সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে বলবো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের প্রত্যেক দিন টিপস আসে। তোমরা আমাকে ফেসবুকেও কিন্তু ফলো করতে পারো। আমার ফেসবুক আইডি হচ্ছে সোনা কথা। তো চলো এবার আমরা ঘটনায় যাই। আমি ভিডিওর মাঝখানে কোথাও আমার ফেসবুক আইডির একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমাদের আমাকে চিনে নিতে সাহায্য করে। আজকে নূরের একটি ঘটনা বলবো, যে ঘটনাটা 8 বছর ধরে ওর জীবনে চলে। নূরের বাবা একজন লোকো পাইলট। উনি কিন্তু হাওড়া একটি ডিপার্টমেন্টে চাকরি করতেন। নূর জানায় হাওড়ায় জৈতুনিক আন্দুলে নূরের বাড়ি। নূরের মা মারা যায়। নূরের মাকে জীবিত অবস্থায় কোনোদিন কাছে পাননি। নূর হবার সাথে সাথেই তার মা নূরকে জন্ম দেওয়ার সময় মারা যান। নূর কিন্তু নিজের কাকা কাকির কাছেই মানুষ হয়েছে, কারণ তার বাবা কিন্তু চাকরির সূত্রে কখনো খড়গপুর, কখনো কানপুর, কখনো নাগপুর, কখনো অন্যত্র থাকতেন। নূর জানায়, যখন আমার বাবা হাওড়া ডিভিশনে লোকো পাইলটের যখন বাবা কাজ করছেন, তখন আমার বাবার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। আমার বাবাকে আমি প্রায় ওষুধ অথবা খাবার, জল এইসব পৌঁছতে যেতাম। আন্দুল থেকে বাস ধরে আমি হাওড়ায় পৌঁছে বাবার সাথে দেখা করতাম। বাবাকে আমি কল করতাম, বাবা আসতেন, এসে আমার হাত থেকে প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যেতেন। নূর সেরকমই একদিন বৃষ্টির রাতের একটা ঘটনা বলে, যে ঘটনাটা শুরু হয় প্রথম 8 বছর আগে। নূর বলে, দিদি ভাই, আমি প্রত্যেক যেরকম দিনে বাবার জন্য খাবার নিয়ে আসতাম বা ওষুধ নিয়ে আসতাম, সেরকমই সেদিনকেও আমি নিয়ে আসি। আমার বাবাকে কল করতে আমার বাবা আমাকে বলল, তুই একটু এসে আমার জন্য অপেক্ষা কর, আমি আসছি, একটু আমি ব্যস্ত আছি। কিছু কাজ করছিলেন ওনাদের, কোনো স্যার এসছিলেন, আমি অতটা জানি না। নূর জানায়, আমার বাবা আসতে অনেকটা রাত করে, প্রায় তখন 11:15। ওরকম রাত বাবা কোনোদিন করেন না। আমি অপেক্ষায় চুপচাপ বসে থাকি। সেই দিনকে যখন আমি বসে থাকি, আমার বাবা দূর থেকে আমাকে হাত দেখাতে দেখাতে প্ল্যাটফর্ম থেকে বাবা আসছেন। বাবা কাছে এসে বললেন, কিরে, তোর কাকার মেয়েকে নিয়ে এসছিস নাকি? কারণ আমাদের মধ্যে একটা চল আছে যে আমরা সবসময় বরখা পরিধান করি। আমরা উল্লাসে আমরা মুখ দেখাতে পারি না। আমরা আমাদের পুরো শরীরটাকে একটা কাপড়ের আড়ালে ঢেকে রাখি। আমরা লোকসমাজে আমাদের চোখটাও খুলি না, সেটাও একটা হালকা পর্দার মধ্যে আটকানো থাকে। আমি আমার বাবাকে বললাম, না বাবা, আমি তো একা এসছি, বহুক্ষণ ধরে বসে আছি, তুমি আজকে এত দেরি করলে কেন? বাবা বললেন, মারে, একটু কাজ ছিল, স্যার এসছেন, কথা বলছিলাম, স্যার আসলে তো ওরকমভাবে চলে আসাটা সম্ভব না, তো তুই একা এসছিস দূর থেকে, তো আমি দেখলাম তোর পাশে একজন বসে আছে। আমি বললাম যে, না, কই, আমি তো একাই রয়েছি বাবা, যেখানে আমি বসেছিলাম একটা কোণে, ওখানে আমি একাই ছিলাম। কিন্তু আমার বাবা আমাকে এসে বললেন যে, তোরই মতো বরখা পরা একটা মেয়ে দেখলাম তোর পাশে বসে আছে। দূর থেকে আমি দুজনকেই দেখেছি, কিন্তু কাছে আসতে আসতে আমিও অবাক হয়ে গেলাম যে তুই তো একা, আর আমি তো তোর দিকে তাকিয়ে আসছি। হ্যাঁ, কয়েকবার আমি পেছনে তাকিয়েছি, ভাবলাম হয়তো কেউ আমাকে ডাকছে, কিন্তু
আমি তো দেখলাম দুজন ছিলিস এই সিটে বসে। আমি বললাম, না বাবা, হয়তো তুমি কিছু ভুল দেখেছো, কারণ আমি একাই বসে আছি, সিটে তো অন্য কেউ ছিল না। আমার বাবা আমাকে বললেন, যাই হোক, তুই আমার জন্য যে ওষুধপত্র নিয়ে এসছিস সেগুলো দিয়ে চলে যা তাড়াতাড়ি, তুই একা যেতে পারবি? আমি বললাম, বাবা, অনেকটা রাত হয়েছে, তুমি যদি আমাকে এখান থেকে হাওড়া স্টেশনের বাইরে অনেক কিন্তু ট্যাক্সি গাড়ি ভাড়া পাওয়া যায়। আমি বললাম, বাবা, এত রাতে তো বাস পাবো না, তুমি আমাকে যদি একটা গাড়ি করে দাও বাড়ি পর্যন্ত, আর আমার কাছে সেরকম টাকাও নেই, আমি তো শুধু বাস ভাড়াটাই আনি, তুমি যদি দাও তাহলে ভালো হয়। বাবা আমাকে বলল, চল মা। পিঠে হাত দিয়ে আমার সাথে বাবা স্টেশন থেকে বেরোলো, হাওড়া স্টেশন থেকে। বাবাকে অনেকেই চেনেন। বাবা কথা বলছিলেন দুজনের সাথে, তার মধ্যেই একজন গাড়ির ড্রাইভার এসে বললেন যে, এত রাতে ভাড়া লাগবে নাকি, ভাড়া যাবে, গাড়ি লাগবে, আমাকেই বলতে শুরু করলেন। আমি তখন বললাম, হ্যাঁ আমি যাব, কিন্তু আমার বাবা যদি করে দেয় তাহলেই যাব, আপনি দাঁড়ান। আমার বাবা দুজনের সাথে কথা বলে যখন আসলো, এসে আমাকে বাবা বলল যে, মা, তুই এই গাড়িটা করে বেরিয়ে যা। ওনাকে টাকা দিয়ে বলল যে এই জায়গায় আন্দুলে আমার মেয়েকে বাজারের মুখে ছেড়ে দেবে। সেই অল্প বয়স্কের একটা ছেলে, লোক বলা চলে না, তখন সেই ছেলেটি বলল, আজ্ঞে, আমি আপনার মেয়েকে ছেড়ে দেবো, অসুবিধা নেই। আর সেও আমার বাবাকে খুব ভালো করে চেনে, আমার বাবাও তাকে চেনে, তবে খুব একটা না, কিন্তু মুখ চেনা। তো সে আমাকে নিয়ে আসলো। নিয়ে এসে যখন আমার গন্তব্যস্থল আন্দুল বাজার, ওখানে যখন আমাকে নামায়, গাড়ি থেকে নামি যখন, আমি নেবে সামনেটা দাঁড়িয়ে আছি, কারণ গাড়িটা চলে গেলে আমি ওই পারটা হব। তখন আমাকে সেই গাড়ির ড্রাইভার ভাইটি বলল, আচ্ছা, আপনার সাথে তো আর একজন ছিল, সে কোথায় নামবে? ওই পেছনে, সে কি নেবে গেছে? আমি শকড হলাম কথাটা শুনে। কি হলো? আমি তো একা আছি, আমার বাবা আমাকে বলল হাওড়া প্ল্যাটফর্মে আমার সাথে কেউ ছিল, বাবা দেখেছে, এখানে ইনি বলছেন। আমি তখন বললাম, না না, আপনার কোনো ভুল হচ্ছে, আসলে আমি তো একাই, আমার সাথে তো কেউ নেই। তখন সে গাড়ির ড্রাইভার ভাইটি বলল যে, কি বলছো তুমি? আরে বোন, তোমার সাথে আর একজন ছিল, তোমারই মতো বরখা পরা, তোমারই মতো হাইট। আমি বললাম, না না, কোথাও ভুল হচ্ছে, আমি তো একাই এসেছি, আমার সাথে তো অন্য কেউ নেই। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, বলে তার মতো সে বেরিয়ে যায়। যখন গাড়িটা এগিয়ে নেয়, আমি রাস্তা পার হয়ে আমি আমার মতো সোজা চলে আসি আমার কাকা কাকির কাছে। কাকি তার মধ্যে আমাকে গাড়িতে দুবার ফোনও করেছিল। কাকি বলল, কিরে, এত নূর দেরি হলো তোর? আমি সব বিষয়টা বলতে কাকি বলল, ঠিক আছে, রাত হয়ে গেছে, তুই তাড়াতাড়ি কিছু খেয়ে নে, নিয়ে শুয়ে পড়। আমি 3টে রুটি আর একটা সবজি তরকারি করেছিল কাকি, খেয়ে আমি শুয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে আমার মনে হয় আমার মাথায় কেউ যেন হাত বোলাচ্ছে। আমি আমি বুঝতে পারছি না আমার মাথায় কে হাত বোলাবে। আমি ভাবলাম, কাকি কি এসে আমার মাথায় হাত বোলাচ্ছে? কিন্তু এরকম তো শরীর খারাপ হলে কাকি করে, আমার তো শরীর সুস্থ আছে। আমি সাথে সাথে চোখ খুলে দেখলাম, না, ঘরে তো একটা ছোট্ট নাইট রুম জ্বলছে, তার আলোতে ঘর ভালো আলোকিত, ঘরে তো কেউ নেই, আমি একাই শুয়ে আছি, কাকা কাকি তো না, কেউ তো নেই। আবার পাশ ফিরে আমি শুয়ে পড়লাম। রাত আনুমানিক 2:10-15 হবে। একবার আমি ওয়াশরুমে যাবার জন্য উঠলাম। উঠে যখন আমি আমার রুমের দরজাটা খুলি, আমার যেন মনে হলো দরজাটা খুলে আমি একা না, আমার সাথে অন্য একজন কেউ যেন বাইরে বেরোলো। একটা ভয় ভয়, একটা গা ভার, একটা ছমছম পরিবেশ আমার যেন অদ্ভুত লাগছে। আমি তো এখানে আজ প্রথম না, ছোট থেকেই মানুষ হচ্ছি তো আমার কাকির কাছে, আর আমি কাকির বাড়িতেই থাকি, কিন্তু আমার তো এরকম একটা ভয় ভয় অনুভূতি কোনোদিন হয়নি আগে, আজকে কেন হচ্ছে? বারবার করে মনে পড়ছে সেই গাড়ি ড্রাইভারের ভাইয়ের কথা আর বাবার কথা। বাবাও বলছিল দুজনকে দেখেছিল হাওড়া স্টেশনের সিটে বসে থাকতে, আর ড্রাইভার ভাইও বলল, কিন্তু আমি তো একা, আমি তো একা ছিলাম।
তাহলে কি আমার সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটছে? মনে মনে ভাবতে ভাবতে আমি 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 বাথরুমে গেলাম। আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে যখন বেরিয়ে আসছি, হঠাৎ চমকে উঠলাম দেখে আমার ঘরের দরজার সামনে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষা করছে আমি কখন ঘরে আসবো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম ঠিক আমার যেখানটা পড়াশোনা করার একটা ছোট্ট রুম আছে, সেই রুমের কাছে আমি দাঁড়িয়ে পড়ি। ঘরে ঢুকে আমি ভাবছি একবার কাকাকে হাঁক দেব না কাকিকে ডাকবো। আবার ভাবছি সারাটা দিন মানুষ দুটো আপ্রাণ খাটে, পরিশ্রমের শেষ নেই, রাতের বেলা ঘুমাচ্ছে, তাদের ডাকবো? সাহস করে আল্লাহর নাম নিয়ে আমি 2 কদম এগোতেই দেখলাম যে না, আমি হয়তো ভুল দেখেছি। আমার রুমে ঢুকতে যে একটা পর্দা আছে, কালো রঙের পর্দা ছাপা, ওই পর্দাটা হাওয়ায় উঠছে। হয়তো আমি ওই পর্দাটাকেই ভেবেছিলাম কেউ দাঁড়িয়ে আছে। ভেবে পর্দাটার পাশ থেকে আমি আস্তে করে আমার ঘরে ঢুকে আমি দরজাটা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ আমার ঘুম আসে না, এপাশ ওপাশ করতেই থাকি। তারপর একটা সময় আমি না ঘুমিয়ে পড়ি। হঠাৎ সকাল যখন হয়, আমাকে আমার কাকি যখন ডাকতে আসে, কাকি আমাকে বলল, কিরে কি অবস্থা বিছানার? বিছানার দলা মচড়া, মানে দলানো মচড়ানো পুরো বিছানা, মনে হচ্ছে বিছানার মধ্যে কেউ যেন ধস্তাধস্তি করেছে। আর আমার শরীর প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড শরীর ব্যথা করছে, পা দুটো মেঝেতে ফেলতে পারছি না। কাকি বলল, কি হয়েছে নূর তোর? তোর কি শরীর খারাপ করলো নাকি? কালকে অত রাতে আসলি, কি জানি হাওয়া বাতাস লাগেনি তো? আমি আমার কাকিমাকে বললাম, না গো, হাওয়া বাতাস লেগেছে কিনা জানি না, তবে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। কাকি আমাকে বলল, কি হয়েছে বলতো? আমি কাকিকে না সর্বস্ব ঘটনাটা বললাম, এক এক করে বাবার কথা, ড্রাইভার ভাইয়ের কথা। কাকি তখন বলল, কি বলছিস? তুই একাই ছিলিস? তাহলে পারে তোর সাথে আর একজন তোর মতো কাকে দেখলো তারা? আমি বললাম, সত্যি আমি জানি না কাকে তারা দেখেছে, তবে আমার না রাতের বেলা ভয় লাগছিল, এরকমটা তো আগে কোনোদিন হয়নি। তখন কাকিমা বলল, তারা তো তোর কাকাকে বলি। কাকাকে সব বলল। কাকা বাইরে বেরোবে, কাজে যাবে, একটু ব্যস্ত থাকার কারণে কাকা কাকিকে বলল, আমাকে বলল, নূর মা, আমি সন্ধ্যাবেলা ফিরে আসি, তারপর আমি শুনছি তোর কি হয়েছে। কাকিকে বলল, ওকে একটু কাজ করো, একটু মল্লবী সাহেবের কাছে নিয়ে গিয়ে একটু জল পোড়া খাবিয়ে এনো। যদি হাওয়া বাতাস লাগে, মেয়েটা তো একা একা হাওড়া স্টেশনে গেছিল, এত রাতে এসছে, হতেও পারে। রাস্তাঘাটে তো এখন চলাচল করাটাও একটা মেয়ের শেপ না, তার মধ্যে হাওড়া স্টেশনে কতক্ষণ বসেছিল। যাই হোক, এই কথা বলার পর আমার কাকা কাজে বেরিয়ে যায়। কাকি সাধারণভাবে একটা হাউস ওয়াইফ, প্রত্যেক দিন বাড়ির কাজ প্রত্যেক দিনের মতো করতে শুরু করে, সে বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমার শরীর, আমার মাথা, আমার গা, আমার পিঠ যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এরকম তো আগে কোনো দিন হয়নি। হ্যাঁ, জ্বর আসার আগে একটা সংকেত দিত, তাহলে কি আমার জ্বর আসবে? আমি গিয়ে শুয়ে পড়লাম। কাকি কিছুক্ষণ পরে এসে আমাকে জিজ্ঞেস করলো, কি রে নূর, আজকে দুপুরে কি খাবি বলতো? একটু কি ঝাল ঝাল করে মাংস রান্না করে দেবো? বল, তাহলে আব্বাস কাকার কাছ থেকে একটু মুরগির মাংস নিয়ে আসি। আমি বললাম, না না, মাংস খাবো না, তুমি যা হোক করো, খাবারও কোনো ইচ্ছা নেই। যদি ভালো না লাগে তাহলে খাবো না আজকে, রাতের বেলায় খেয়ে নেবো রুটি আর মাংস, তুমি নয় রাতেই করো। তাহলে কাকাকে বলে দাও এখন আর একা যেও না, বাইরে প্রচণ্ড রোদ, আর তুমি একা যেও না, আমার কিরম একটা ভয় ভয় লাগছে। কাকি শুনে বলল, থাক পাগল মেয়ে, দিনের বেলা আবার কেউ ভয় করে নাকি? কিসের ভয় তোর? হ্যাঁ, ভয় লাগছে, দাঁড়া তো, সেই তো তোর কাকা এসে চিৎকার চেঁচামেচি করবে, আবার মাংস আনতে বেচারা মানুষটাকে বলবো। যাকগে,
আর তোর বাবা হয়তো আজকে আসবে, তোর কাকা ফোন করেছিল। যাকগে, তাহলে ভালোই হয়েছে, দাদাও আসবে, তাহলে একটু মাংস নিয়ে আসি বেশি করে, দিনের বেলাও খাওয়াও যাবে, আর রাতের বেলা রুটি দিয়ে কষা মাংস খেয়ে নেবো। আমি আমার কাকিমাকে বললাম, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই করো, আমি ঘুমাচ্ছি, যদি এসে দেখো আমি ঘুমিয়ে আছি আমাকে দেখো না, আমি রাতে ঘুমাতে পারিনি, ভয় ভয় লাগছিল, যদি ঘুম থেকে উঠি তাহলে আমি খাবো, তবে আমার স্নান করে খেতে হবে, আর না হলে পারে আমি স্নান করেই শোবো। যাই হোক, কাকি বলল ঠিক আছে। আমি আর স্নান করলাম না। কাকি যেতে যেতেই রাতের ক্লান্ত চোখে ঘুম, আমি দিনের বেলা আবার ঘুমিয়ে পড়লাম। আমার কোনো কিছু হুঁশ নেই, কিছুই মনে নেই। একটা সময় দুপুর কটা বাজে আমি ঠিক জানি না, কাকি এসে আমাকে বলল, আরে নূর নূর, তাড়াতাড়ি ওঠ, তোর বাবা আসছে সন্ধ্যাবেলা, তোর বাবা যদি দেখে একটু পরে সন্ধে নামবে, আর বাবা যদি চলে আসে খুব বকাবকি করবে, তাড়াতাড়ি করে স্নানটা করে দুটো খা। কোনো রকমে উঠলাম, ভালোই তো ছিলাম, কি জানি কিছু তো বুঝতে পারছি না। উঠলাম, উঠে স্নান করলাম, দুটো খেলাম, কাকি অনেক করে জোর করলো, দুটো খেয়ে বসে আছি। একটু পড়ায় মন লাগছে না, যে পড়তে বসবো ভালোই লাগছে না। এরকম করে ৮টা বছর আমি কতটা কষ্ট পেয়েছি, ৮টা বছরের কষ্ট হয়তো একটা ঘটনার মাধ্যমে বলে আমি শেষ করতে পারবো না। দিনের পর দিন আমার আস্তে আস্তে শরীর ভাঙতে থাকে। দিনের পর দিন রাতের ঘুম আমার কোথাও যেন উড়ে চলে যায়। দিনের পর দিন রাতে আমার ভয় যেন আমাকে চেপে ধরে রাখে। আমার ঘুম হয় না, খিদে হয় না, আমার কোনোভাবে ভয় কাটে না। আমাকে অনেকবার ৮টা ৮টা বছর একটা মেয়ের জীবনে এরকম অদ্ভুত কিছু ঘটছে। সেটা কম না, ৮টা মাস, ৮টা দিন, ৮টা সপ্তাহ না, ৮টা বছর। আমাকে তাবড় তাবড় তান্ত্রিক বাড়ি, তাবড় তাবড় পুরোহিত, পণ্ডিত, যে যেরকম বলেছে। কেউ বলেছে এই হিন্দু ধর্মের এই বাবার কাছে নিয়ে চলো, দিল্লি পর্যন্ত নিয়ে গেছে, কোথায় কোথায় না গেছি। কিন্তু কিছুদিনের জন্য আমি ভালো থাকি, আবার যেই কে সেই। আমি বুঝতেই পারছি না আমার সাথে কি ঘটছে। কিন্তু আমি ৮টা বছরে আমাকে যখন মানুষ কেউ প্রথম দেখতো তখনই বলতো, ইনুর, কিরে, তোর কি কোনো ভারী অসুখ হয়েছে? আহারে, গালগুলো পুরো ঢুকে গেছে, এ কি রে, বুকের খাঁজাটা যেন পিঠের দিকে কেউ টেনে ধরেছে, কিছু বোঝাই যেত না, একদম রোগা পাতলা, হাতগুলো যেন একদম প্লাস্টিকের পুতুলের মতো হয়ে গেছে। সবাই আমার কাকা কাকিকে বলতো, কি গো, নূরকে ভালো ডাক্তার দেখাচ্ছ না কেন? ওকে ভালো ওঝার কাছে নিয়ে যাও, তান্ত্রিক করো, ওর শরীরে এরকম অবস্থা, ও তো বেশি দিন বাঁচবে না। কারণ নূরের শরীরের অবস্থা এরকমই হয়ে গেছিল। একদিন নূরের বাবা নূরকে নিয়ে একটা মসজিদে যায়। সেই মসজিদে একজন ইমাম আসে, তার সাথে দুজন তার সহকর্মী ছিলেন। সেই ইমাম বিশাল বড় একজন ওঝা। উনি তখন দেখে বলে, তোমার মেয়ের সাথে প্রত্যেকদিন রাতে কিছু নীচ খারাপ কাজ হয়, ও সেটা বুঝতে পারে না, তোমার মেয়ের শরীরে জিন বাস করে। আমার বাবা শুনে আকাশ থেকে পড়ল, কি, আমার মেয়ের শরীরে জিন বসবাস করে? আর জিন আমার মেয়ের সাথে রাতের বেলা প্রতিটা নিহত প্রত্যেকটা রাত এরকম নীচ কাজ করে? হে আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচাও। তারা তখন একটাই কথা বলল, এই মেয়েকে বাঁচানো এত সহজ না, যে জিনের খপ্পরে পড়েছে সেই জিন ওকে এত সহজে ছাড়বে না, অনেক দেরি হয়ে গেছে এখানে আনতে, আরো আগে তোকে আনা দরকার ছিল। আমার বাবাকে বলে, আমাকে বাবা তো কিছু জিজ্ঞেস করতে পারছে না, কিন্তু ওই মসজিদে একজন মহিলাকে ডাকা হয়, যে আমাকে বাইরে নিয়ে যায়। সে আমাকে বলে, রাতের বেলা তোমার সাথে কি কি হয় ঠিক করে বলো। আমি সবটা বলি। তখন সে গিয়ে
সেই যে বড় ওঝা, তাকে বলে ইমামকে। ইমাম সব শুনে তখন বলল, আমার সন্দেহ পাক আল্লাহই জানে, আমার সন্দেহ একদম সঠিক। ওর সাথে প্রত্যেক দিন রাতে নিজ কাজ হয়। এই মেয়ের অবস্থা খুব খারাপ, এই মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব না। একে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায়, একটা জায়গার আমি উল্লেখ করছি, সেই জায়গায় ওকে নিয়ে যাও। ওখানে নিয়ে গিয়ে ওখানে আশ্রয় করে দাও। ও ওখানে থাক প্রায় 1 মাস। ওখানে থাকলে 1 মাসে সেই জিন কমসে কম ওর শরীরে আসতে পারবে না। যদি ও না আসতে পারে, 1 মাসে মেয়েটা দাঁড়িয়ে যাবে। যখন ও দাঁড়িয়ে যাবে, তখন আমি ওর শরীরের যত ক্রিয়া আছে জিনকে চালান করে পাঠিয়ে দেবো অন্য জায়গায়, কিন্তু 1 মাস ওকে অন্য জায়গায় রাখতে হবে। এই কথা শুনে আমি খুব কান্না করি, কারণ ছোটবেলায় মাকে পাইনি। থাকতাম আমি কাকা আর কাকিমার কাছে, বাবাকেও আমি সেরকমভাবে পেতাম না। আর আমি এখন অন্য কোনো জায়গায় একা থাকবো, কাকা কাকি বাবা কাউকে আমি দেখতে পাবো না। কারণ এমনই জায়গার উনি ঠিকানা বলেন, যেখানে 30 দিন আমার সাথে কেউ দেখা করতে পারবে না। সেখানে আমি একা থাকবো, আর আমার চারপাশে কিছু অজানা অচেনা মানুষের মুখ। বাবা আমাকে রাতের বেলা বোঝান, মারে তোকে বাঁচতে হবে, আমার জন্য বাঁচতে হবে, তোর কাকা কাকির জন্য বাঁচতে হবে, তোকে ফিরে আসতে হবে, তুই ওখানে যা, ওখানে গিয়ে তুই থাক। সবার কথা শুনে নূরকে পাঠিয়ে দেওয়া হয় একটা আশ্রয় কেন্দ্রে। উল্লেখ করতে বারণ আছে জায়গাটির নাম, কলকাতার মধ্যেই কোনো একটি প্রান্তে। সেখানে তাকে পাঠানো হয়। সেই আশ্রয় ওখানে থাকতে শুরু করে। 30টা দিন, 30টা রাত গুনে গুনে খুব কষ্টে কেঁদে কেঁদে কাটায়। হতে পারে তার শরীরে কোনো স্বাভাবিক ছিল, কোনো রকম তার সাথে কোনো কিছু হয়নি, কিন্তু শরীর স্বাস্থ্যও অনেকটা ভালো হয়। মন মানসিকতা উঠে দাঁড়াতে পারত। ওকে আবার বাড়ি নিয়ে আসা হয়। ইমাম যিনি বলেছিলেন 30 দিন পর আমি সেই জিনকে অন্যত্র চালান করব, যখন 30 দিন ওখান থেকে নিয়ে আসে, হয়ে যায়, 30 দিনের বেশি ওখানে রাখে না। যখন ওই ইমাম সাহেবের খোঁজ করা হয়, তখন জানা যায় ইমাম সাহেব মক্কা মদিনা গেছেন হজ করতে, উনি কলকাতায় এখন উপস্থিত নেই। তখন আমার বাবা খুব ভয় পায় যে আমার মেয়ের সাথে যদি আবার এরকম রাতের বেলা হয়। আসার পর আমি 15-16 দিন কাকা কাকি বাবার সাথে খুব খুব ভালোভাবে আমি থাকি। আবারও 16-17 দিন পর আমার সাথে রাতের বেলা সেম জিনিস শুরু হলো, যেটা 1 মাস 16 দিন আগে হয়েছিল, আবার সেম জিনিস আমার 1 মাস 16 দিন পর হচ্ছে। আমার বাবা বুঝতে পারছে আমার তো মা নেই, যে মাকে আমি নিয়ে শোবো। আর আমার কাকি সব সময় কাকার সাথেই এক ঘরে শুতো। আমার বাবা অনেক করে আমার কাকিকে বলতো যে তুমি যদি পারো আমার মেয়েটার সাথে থাকো। আমার কাকি খুব ভীতু স্বভাবের মহিলা ছিলেন। উনি বলতেন আমার ভয় লাগে, আমি থাকবো না, আমি ওর সাথে শুতে পারবো না, আমি রাতের বেলা উঠে উঠে ওকে দেখে আসবো। কাকাকে নিয়ে ডেকে ডেকে আমার রুমে আসতো, আমাকে দেখে যেত। কিন্তু তারা কিছু বুঝতো না, আমিও কিছু বুঝতাম না। আমি একদিন রাতের বেলা খুব ভালো করে মনে আছে, বাবা তার আগের দিন রাতে চলে যায় তার ডিউটিতে, হাওড়া ডিভিশনে, যেখানে বাবার লোকো পাইলটের বাবা কাজ করতেন। বাবার কাজে চলে যান। আমি বাড়িতে একা। কাকা কাকি পাশের রুম থেকে আমাকে বলল, নূর, রাতের বেলা যদি মা ভয় লাগে একবার ডাকিস মা, আসবো। আমি ডাকার তো মতো কোনোভাবেই থাকতাম না, যে আমি ডাকার মতো পরিস্থিতিতে থাকলে তবে তোমার কাকাকে বা কাকিকে আমি ডাকবো। আমি তো নিজের হুঁশেই থাকতাম না। সেদিন রাতে মনস্থির করলাম ঘুমাবো না, সারা রাত জেগে থাকবো, বই পড়বো, কোরআন শরীফ পড়বো, ফোন ঘাঁটবো, সূরা পাঠ করব, কিন্তু আমি ঘুমাবো না। দেখি কে আসে আমার কাছে। আজকে প্রায় 8টা বছর ধরে কে করছে আমার সাথে এরকম বাজে কাজ। আমি আল্লাহর নাম করে রাতের বেলা নিচে বসে কোরআন শরীফ পাঠ করি। ঘরের পরিবেশটা একটা খোলা আকাশের মতো লাগছে,
খুব ভালো লাগছে শরীর। তারপর সূরা পাঠ করি। রাত যেন এতই গভীর, রাত কোনোভাবেই কাটছে না। হঠাৎ করে আবারও ভালো লাগছে না। কোরআন শরীফ খুলে নিয়ে আবার বসেছি, ভালো লাগছে না। হঠাৎ করে অন্ধকার, যখন আমার একটা ছোট্ট লাইট শুধু কোরআন শরীফের উপরের পাতাটার মধ্যেই আলোটা পড়ছে, পুরো ঘরটাই অন্ধকার। সেই অন্ধকারে আমি দেখলাম যেইটুনি আলো সেই কোরআন শরীফ থেকে মাটিতে পড়ছে গোল হয়ে, সেই ছাওয়ায় বুঝলাম আমার ঠিক মুখোমুখি সামনে কেউ একজন এসে বসলো, যার পরনেও কালো একটা বরখা যেরকম পরি আমরা, সেরকমই কিছু পরে কেউ বসে আছে। সারা শরীর দরদর করে ঘামে কাঁপছে। বুঝতে পারছি না আমার সামনে কে বসে আছে। কাকি তো আসলে শব্দ করবে, কাকা তো রাতে আসবে না, বাবা তো চলে গেছে ডিউটিতে। তাহলে কি সেই জিন? সেই কি কোরআন শরীফ পড়ছি এসে বসে আছে? তাহলে সে যদি কোরআন শরীফকে ভয় না পায়, সে যদি এত শক্তিশালী হয়, তাহলে আমি তার কাছে রেহাই পাবো কি করে? আমি উঠে বাইরে বেরোবো কি করে? আমি কাকিকেই বা ডাকবো কি করে? নানা রকম ভয় মাথায় ঘুরছে, নানা রকম ভয়। কি করব এখন, কি করব? কোরআন শরীফের দিকে মাথা নিচু করে বসে আছে, কিন্তু চোখটা আমার সামনে কেউ বসে আছে আমার মুখোমুখি। বুঝতে পারছি সে যেন আমাকেই দেখছে। একটা সময় কোরআন শরীফ থেকে মাথাটা তুলে সোজা হয়ে মুখোমুখি আমি বসলাম। আজকে যা হয় হবে, তার মুখোমুখি সামলা তো আমি করব। হে আল্লাহ বলে আমি তার দিকে তাকালাম। দেখলাম একটা অদ্ভুত চেহারা, যাকে আমি কোনো দিন দেখিনি, যাকে আমি কোনো দিন চিনি না। এমন একজন, না সে মহিলা না সে পুরুষ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মতনই বরখা পরা, মুখটা একটা পাতলা কাপড় নেট দিয়ে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর তার চোখ দুটো। চোখের মণিটা সে অন্ধকারেও যেন ঝলঝল করছে গোলাপি রং। আমি তার দিকে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ঘরের একটা স্নিগ্ধ পরিবেশ, সুন্দর মিষ্টি একটা বাতাস। জানি না, জানলা, ঘরের দরজা সবই তো বন্ধ। মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের টিলায় আমি খোলা আকাশের নিচে বসে আছি। কি সুন্দর একটা মিষ্টি সুগন্ধি চারপাশটা করছে। আমি তাকে কিছু বলতে পারছি না। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর সে যেন তার হাতটা বাড়িয়ে আমার হাতটা চাইলো। আমিও যেন কোন আবেগে, কোন নেশায় আমার হাতটা যখন আমি তার কাছে তুলে দিতে যাচ্ছি, হঠাৎ করে দরজাটা খুলল কেউ। আমাকে আমার কাকি বলল, নূর! আমি সাথে সাথে বললাম, কাকি! বলে আমি কাকির কাছে ছুটে গিয়ে কাকিকে জড়িয়ে ধরলাম। কাকি আমাকে বলল, কার সাথে এতক্ষণ ধরে কথা বলছিস তুই? আমি বললাম, কই না তো। কাকি বলছে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোর কাকা পাশের ঘর থেকে বলছে নূর রাতে কার সাথে কথা বলছে। আমি তাই দেখতে আসলাম। কে ছিল তোর সামনে বসে? ওটা কে ছিল? আমি তাকে আর তার বর্ণনা দিতে পারলাম না। ওখানেই জ্ঞান হারাই। আমার কিছু মনে নেই। বাবাকে ফোন করা হলো সকালবেলা। বাবা কোনো রকমে ডিউটি থেকে অবসর নিয়ে কয়েকদিনের জন্য বাড়িতে ফিরে আসেন। তারপর অপেক্ষা শুধুমাত্র সেই ইমাম সাহেবের, যিনি হজ করতে গেছেন। 2 মাস কোনো রকমে আমি বাড়িতে থাকি, কোনো রকমে। খুব শরীর আরও খারাপ হয়ে যায়, আগের তুলনায় আরও বেশি। যখন ইমাম সাহেব হজ করে ফেরেন, আমার বাবা আগে থেকে খবর দেন। উনি খবর আগেই পেয়ে গেছিলেন যে আমার অবস্থা আগের থেকে আরও শোচনীয়। উনি হজ করে সেই দিন সোজা আমাদের বাড়িতে আসেন। এসে বললেন যে, আমি বলেছিলাম না এর পেছু ছাড়বে না? ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। আমাকে বলল, বিছানায় শুবি না, তুই এবার থেকে মাটিতে শুবি, কিছু না পেতে। ঝড় বৃষ্টি বন্যা জল যাই হোক, তোকে মাটিতেই শুতে হবে, কিছু পাতবি না, কারণ সে মাটিতে আসবে না। আমি বললাম, কিন্তু সে তো মাটিতে এসেছিল, আমার সাথে তো এরকম ঘটেছে, সে তো সামনে বসেছিল। বলল, না, যে এসছিল সে আল্লাহর পাক কোনো বান্দা এসছিল, সে ও আসেনি, তোকে সে গার্ড করছিল। আমি বললাম, তাই জন্যই চারপাশটা এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, সত্যি তাই।
যদি ভালো কিছু আসে তোমার আশেপাশে, তাহলে তোমার আশেপাশে তোমাকে জানান দেবে। সুন্দর একটা বাতাস মনোমুগ্ধ হবে, একটা সুন্দর সুগন্ধি হঠাৎ করে তোমার ঘরে ছড়িয়ে যাবে, তুমি তার উৎস খুঁজে পাবে না। যখন কোনো খারাপ কিছু তোমার আশেপাশে ধারে থাকবে, তখন পচা আষ্টে নোংরা গন্ধ, পরিবেশটা চাপা ভারী মনে হবে। তখন বলল, আর তোর ভয় নেই নূর, আমি এসে গেছি। তখন উনি আমাকে একটা মন্ত্র দিলেন, একটা মন্ত্র, একটা মালা। বললো, এই মালা সারাক্ষণ তোর গলায় রাখবি, শুধু যখন গোসল করবি তখন খুলবি, কারণ এই মালা পরিধান থাকার সময় যদি তুই জল ঢাললি, তো ওই মালা ভিজে যখন জলটা তোর পা দিয়ে নামবে, সেটা তোর ক্ষতি হবে, খারাপ হবে, আল্লাহ তাতে রাগ করবে। তার জন্য যখন গোসল করবি তখন খুলে রাখবি। নূর প্রত্যেক দিন এরকম করতে থাকে। প্রায় 8টা বছর পর নূরের তখনও মাঝে মাঝে নূর কখনো সেই মালা পরতে ভুলে যেত, কখনো মন্ত্র পাঠ করতে ভুলে যেত, অথবা ওকে ভুলিয়ে দিত। নূরের সাথে তখন আবার সেই একই জিনিস রাতের বেলা হতো। লাস্টে ইমাম সাহেব বললেন, এই মেয়েকে তোমরা বিয়ে দাও। তখন সবাই বললেন যে ওই জিন একে বিয়ে দিতে দেবে না। বলল, আমি আছি, ওকে বিয়ে দিয়ে দাও, একমাত্র উপায় ওর বিয়ে। ওকে যদি কোনো ভালো জায়গায় নিকা করানো যায়, ওকে ছেলে দেখা শুরু করো, ওকে নিকা করাও, মেয়ের কাছে আর আসতে পারবে না। কারণ হিন্দু শাস্ত্র মতে সিঁদুর দান আর মুসলিম ধর্মে যে নিকা খুব পবিত্র জিনিস মানা হয়। সিঁদুর পরালে আচ্ছা আচ্ছা কালা জাদু মানে ব্ল্যাক ম্যাজিক যদি করা থাকে, ওই সিঁদুর দানে কিন্তু কেটে যায়। অনেক সময় অনেক ছেলে মেয়েকে অনেক বাড়ির বাবা মা অথবা হয়তো একে অপরকে অন্য কেউ ভালোবাসে বা হিংসা করে যদি কাটানোর চেষ্টা করে, বিয়ে হয়ে গেলে কিন্তু তাবড় তাবড় তান্ত্রিক ওঝা বলে যে এই বন্ধন আমরা কাটাতে পারবো না, সিঁদুর দানের আগে হলে করতে পারতাম, সিঁদুর দান হয়ে গেছে মানে একে কিন্তু কাটানো যাবে না। তার জন্য মৌলভী সাহেব বললেন, ইমাম তুমি নূরকে বিয়ে দাও, মানে নিকা দিয়ে দাও। নিকা হয়ে গেলে পারে ওর যে নিয়মগুলো হবে, তারপর ও আর ও শরীরে আসতে পারবে না। নূরকে কোনো ছেলেই বিয়ে করতে চায় না, কারণ নূরের শরীরের অবস্থা, নূর একটা সুন্দর ফুটফুটে মেয়ে, কিন্তু ওর অবস্থা 8টা বছরে যা হয়ে গেছে, নূরকে কেউই পছন্দ করে না। যাই হোক, একটা দেশের বাড়ি থেকে তার কাকির ওখান থেকে একটা ছেলেকে পছন্দ করে নিয়ে আসা হয়। ছেলেটাকে সব কিছু বলে, তারপর নূরকে সেই ছেলেটা সত্যি ভালোবাসে, পছন্দ হয়, নূরের সাথে নিকা দেয়। তারপর নূর ঠিক 1.5 বছরের মাথায় একটা পুত্র সন্তান জন্ম দেয়। যতদিন পুত্র সন্তান হয়নি, তখনও কিন্তু নূরের শরীরে না আসলেও নূরের আশেপাশে সেই জিনটা থাকতো, ঘুরতো, নূর বুঝতে পারতো। যখন তার বাচ্চা হয়, তারপর থেকে নূর কিন্তু সাধারণ স্বাভাবিক মানুষের মতো জীবনযাত্রা শুরু করে। সেই জিনকে আর সে কোনো দিন না অনুভব করেছে না দেখেছে। নূর অনেক সময় তার স্বামী না থাকায় কোনো জায়গায় হয়তো কাজে বা আত্মীয়র বাড়ি গেছে, নূর একা বাড়িতে আছে রাতের বেলা, কিন্তু কোনো সময় নূর আর বুঝিনি যে ওর যে জীবনের 8টা কালো অন্ধকার রাত সেই দিন আবার ঘুরে এসছে। কারণ বিয়ে হওয়ার পর নূরের জীবন থেকে সেই জিন চিরতরে চলে যায়। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, কমেন্ট সেকশন খোলা আছে। এবার আমরা আজকে কমেন্টে তোমাদের নামগুলো ঝটপট পড়ব। চলো, আর বলে রাখি, আগামীকাল একটা দারুণ টিপস আসছে, সবাই কিন্তু শুনবে, কারণ শোনাটা খুব দরকার। বেশি কিছু এখানে বলবো না, একটা রিকোয়েস্টেড ভিডিও, খুব ডিমান্ডেড বলতে পারি, প্রত্যেকের জীবনে খুব খুব কাজের। তবে কালকে সকালে 12টার মধ্যে দিয়ে দেবো, সবাই কিন্তু চ্যানেলে চোখ রেখো। লাগলো ঘটনাটা বলো। আর তোমরা যারা যারা ঘটনা পাঠাচ্ছ, আমি প্রত্যেককে বলবো তোমরা একটু ভয়েস করে ঘটনাগুলো আমার সাথে শেয়ার করো। টাইপিং করলে না পড়তে 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 সত্যি চোখ, এমনি তো সুগার, চোখে পড়তে পড়তে যেন ধাঁধা লাগে। একটু প্লিজ তোমরা টাইপিং করো, ওকে? তো এখনো মতো আসি, সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়, বড় মায়ের আশীর্বাদ সবার সাথে থাকুক। এখনো মতো টাটা, গুড নাইট।